আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চক্রান্তের শিকার হওয়া যাবে না, গণতন্ত্র এবং জনগণের পক্ষে থাকতে হবে বলছেন মির্জা ফখরুল। এদিকে আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির। জানাবো বাংলাদেশে পালাবদল কিভাবে দেখছে ভারত ও পাকিস্তান। দেশের নতুন জুলুমবাজদের উত্থান করতে দেওয়া হবে না বলছেন অধ্যক্ষ নুরুল আমিন। এবং সর্বশেষ জানাবো 2 হাতে গুলি চালানো সেই যুবলীগ নেতার 5 দিনের রিমান্ড। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চক্রান্তের শিকার হওয়া যাবে না, গণতন্ত্র এবং জনগণের পক্ষে থাকতে হবে বলছেন মির্জা ফখরুল। 16 বছর যেভাবে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম হয়েছে, এখন সেভাবেই ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাদের প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ এবং ভাতা দেওয়ার দাবি তুলে বিএনপি মহাসচিব বলেন, বিষয়টি নিয়ে সরকারকে জোরালোভাবে বলতে হবে। বিরোধী দলগুলোর 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোভাবেই চক্রান্তের শিকার হওয়া যাবে না, তাই সবাইকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে থাকতে হবে। আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জন নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে 422 জন বিএনপি নেতাকর্মী বা সমর্থক বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে হঠাৎ করে গড়ে ওঠেনি, একটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিএনপি দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই। তিনি বলেন, এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলে ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনাবিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সবার 16 বছরের রক্তশ্রম ও অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। বিএনপি মহাসচিব বলেন, বস্তুত 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদ 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লাখ এবং মামলা 1.5 লাখ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। এ সময় আন্দোলনের কর্তৃত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। বাংলাদেশে পালাবদল কিভাবে দেখছে ভারত ও পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশে দীর্ঘ প্রায় 1.5 দশকের এক নায়ক শাসনের অবসান ঘটেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশটি। এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার এই পালাবদলের পর ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালাচ্ছে অনেক দেশ, বিশেষ করে প্রতিবেশীরা। নিবন্ধটি লিখেছেন আইজাজ আহমেদ চৌধুরী। তিনি দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির সাবেক পররাষ্ট্র সচিব এবং ইসলামাবাদের সানোয়ার ইনস্টিটিউটের চেয়ারম্যান। যুগান্তরের পাঠকদের জন্য তার নিবন্ধনটি তুলে ধরা হলো। বাংলাদেশের ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা ওয়াজেদ। ঢাকা থেকে তার পালিয়ে যাওয়া প্রায় 1.5 মাস হতে চলেছে। এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর হাসিনা সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করেছে। ছাত্র জনতার উপর দমন পীড়নে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে। আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতা হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈষয়িক বুদ্ধিজীবী সম্প্রদায়। 2009 সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন। একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন। তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে ঘিরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন। তবে হাসিনার ক্ষমতাচ্যুতি, তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশের যে ব্যাপক উদ্বেগের রয়েছে, সেটিকে শান্ত করেছে। বাংলাদেশ একটি অবশ্যই জনগণের মুহূর্ত। এছাড়া
এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লবের মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শীঘ্রই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয়। হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে, কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে, সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে। হাসিনার 15 বছরের শাসনামলে তার দল জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল। এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল, যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির পাশাপাশি বৈষম্যও তীব্র হয়েছিল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নিয়েছিলেন এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশের জন্য শ্বাসরুদ্ধকর। আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপে পড়ে গেছে, তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সক্রিয় বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হলো সীমান্ত নিরাপত্তা। যাই হোক, ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো কিভাবে তাদের দেশে তারা হাসিনার উপস্থিতি সামলাবেন। যতদিন হাসিনা দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব নেই। 2013 সালে উভয় দেশে একটি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল, আর সেই চুক্তি বিবেচনা নিয়ে বাংলাদেশে অনেকেই হাসিনাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা 90টিরও বেশি ফৌজদারি মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। অন্যদিকে যে আখ্যান বা বয়ানটি বাংলাদেশে পরিবর্তন এনেছে, ভারত সেটির অপব্যাখ্যা বা কারসাজি করে নিজের কাজে লাগানোর চেষ্টা করছে। ভারতীয় গবেষক এবং দেশটির মিডিয়া এমন এক বর্ণনার দিকে অগ্রসর হচ্ছে যেখানে বলা হচ্ছে রাজনৈতিক এই পট পরিবর্তনটি বাংলাদেশকে মুসলিম মৌলবাদের দিকে ধাবিত করবে এবং বাংলাদেশ হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। যদিও বিবিসির সংবাদ অনুসারে হামলার এসব খবরের বেশিরভাগই ছিল গুজব। হাস্যকরভাবে ভারতেই ধর্মীয় নিপীড়ন উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এছাড়া বাংলাদেশের এই পরিবর্তন বিদেশি শক্তির সম্ভাব্য সম্পৃক্ততাকে মরিয়াভাবে তুলে ধরেছে ভারত, যদিও বাংলাদেশে এই পরিবর্তন সম্পূর্ণ দেশীয় বলেই মনে হচ্ছে। শেখ হাসিনা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে অসম্মান করাই মূলত ভারতের উদ্দেশ্য। এদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার করতে সংগ্রাম করছে। মূলত হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার আগে থেকেই অর্থনীতি অনেকটাই ধীর হয়ে গিয়েছিল। এছাড়া কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভের কারণে বাংলাদেশের পোশাক শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অর্থনীতির পূর্ণ কৌশলকিরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ গ্রহণ নামে একটি স্কট ফোর্স গঠন করেছে। রাজনৈতিকভাবে এমন পরিস্থিতির নিরাময় প্রয়োজন। নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ ও নির্বাচন কমিশনে মৌলিক সংস্কার চাই ছাত্র নেতৃত্ব। আর এতে দেখা যাচ্ছে নির্বাচন কিছু সময়ের জন্য বিলম্বিত হতে পারে। আঞ্চলিক পরিস্থিতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি চান বাংলাদেশের আসিয়ানের সদস্য হবে এবং তারপর সার্ক ও আসিয়ানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বাংলাদেশের এই পরিবর্তনের পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা মনে করেন নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকারকে তারা যেভাবে চান তাকে সম্পূর্ণভাবে সম্মান করা উচিত। যাই হোক, পাকিস্তান এই বাস্তবতাকে থেকে স্পষ্ট হতে পারে হাসিনা আর পাকিস্তানের মধ্যে দোষারোপ করতে পারবে না বা 71-এর দুঃখজনক ঘটনাকে নিয়ে কোনো কারসাজিও করতে পারবে না। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বিষাক্ত প্রোপাগান্ডাও এবার বন্ধ হতে পারে। হাসিনার ক্ষমতাচ্যুতি পাকিস্তান ও বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। যাই হোক, পাকিস্তানের অবশ্যই বাস্তবসম্মত প্রত্যাশা থাকতে হবে যে নতুন অন্তর্বর্তী সরকার এমন সময় কি করতে পারে যখন তারা অভ্যন্তরীণভাবে বেশ কিছু বিষয় সঠিক করার চেষ্টা করেছে। সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যার মুখে বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে পাকিস্তান হলেও কাজ করেছে। দুই দেশ জনগণের মধ্যে যোগাযোগ এবং যুব বিনিময়কে উৎসাহিত করতে পারে, যা হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। তাছাড়া বাস্তবসম্মত প্রত্যাশার সাথে সুনির্দিষ্ট গতিতে একে অপরের দিকে এগিয়ে যাওয়াই হবে উভয় দেশের পক্ষে উপযুক্ত। দেশে নতুন জুলুমবাজের উত্থান ঘটতে দেওয়া হবে না, বলছেন অধ্যক্ষ নুরুল আমিন। বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশের জুলুমবাজদের পতন হয়েছে, নতুন জুলুমবাজের উত্থান করতে দেওয়া হবে না। এজন্য আমরা জামায়াত ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জন ন্যাসাত করে দেওয়ার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসলে এই অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে সতর্ক ও সজাগ হতে হবে। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের আর কোনো চক্রান্ত এদেশের জনগণ সফল হতে দেবে না। দেশের পট পরিবর্তন প্রত্যেক নাগরিক জীবনে স্বস্তি এসেছে। পরিবর্তনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আগের মতো জালিম না হন। সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বৈরাচারী সরকার পলাতে বাধ্য হলেও বিদেশে বসে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে প্রতিটি ঘরে পাড়ায় পাড়ায় স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার মতো একজন রক্তপিপাসু খুনির বিদায় হয়েছে। আওয়ামী লীগ দেশে পরিবারতন্ত্র কায়েম করেছিল। আওয়ামী লীগের অনেককে পারিবারিক কারণে পদ দেওয়া হয়েছিল। বাংলাদেশের রাজনীতি পরিবারতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল তারা, শুধু একদলীয় নয়, এক ব্যক্তির দিকে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা ছিল পলাতক স্বৈরাচারের। ফটিকছড়িবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে জামায়াতের প্রতিনিধি পাঠানোর জন্য সকলকে প্রস্তুত হতে হবে। এই লক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে সকল স্তরে ইউনিট গঠন করতে হবে। নীতি আদর্শের ভিত্তিতে কাজ করে যেতে হবে। ফটিকছড়িবাসীর পক্ষে সৎ নেতৃত্ব আপনার তৈরি করে দেবেন। 2 হাতে গুলি চালানো সেই যুবলীগ নেতার 5 দিনের রিমান্ড। রাজশাহীতে 5 আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর 2 হাতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বেলা 11:15টার দিকে তাকে আদালত হাজির করে জিজ্ঞাসাবাদ। এর জন্য 10 দিন রিমান্ড আবেদন প্রার্থনা করে বোয়ালিয়া থানা পুলিশ। আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বোয়ালিয়া থানার ওসি এএসএম মাসুদ পারভেজ জানান, র‍্যাব গ্রেপ্তার করে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে শনিবার গভীর রাতে। সেখানে রাখা হয়। সেখান থেকে সকাল বোয়ালিয়া থানা পুলিশ গ্রহণ করে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। সেখানে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তার নামে থানায় হত্যার চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে 6টি মামলা রয়েছে। 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আলী রায়হান হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে 5 আগস্ট যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে হেলমেট পরে 2 হাতে 2টি অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়। তার সঙ্গে আরো 3 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মহড়া দেন। উল্লেখ করে রুবেলকে শুক্রবার রাতে 1:45টার দিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিন ফেরদৌস জানিয়েছিলেন, গত 5 আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট ঘটনার করা 2টি হত্যাসহ একাধিক মামলা আসামি রুবেলের বাড়ি রাজশাহী নগরের 7 নম্বর ওয়ার্ডের চণ্ডীপুর এলাকায়। গত সিটি নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।